আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। যুদ্ধবিরতি নিয়ে জোরালো ঘোষণা হামাসের। ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা নিহতের ঘটনায় যা বলল ইরাকি প্রতিরোধ গোষ্ঠী। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি 1973 সালের চেয়ে বেশি বিপজ্জনক বললেন ব্লিনকেন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউরোপীয় ইউনিয়নের কাছে ইউক্রেনের আশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিরতি নিয়ে জোরালো ঘোষণা হামাসের। সাময়িক অস্ত্রবিরতির কোনো চুক্তি গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বলেছে, স্থায়ীভাবে যুদ্ধবন্ধ এবং গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের আগে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তি করবে না। প্যারিসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মিশরের গোয়েন্দা প্রধানদের বৈঠকে একটি সাময়িক অস্ত্রবিরতি নিয়ে সমঝোতার আবাস সৃষ্টির প্রেক্ষাপটে হামাস এই ঘোষণা দিল। হামাসের সাথে আরেকটি ছোট গ্রুপ পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইন একই বক্তব্য দিয়েছে। হামাসের এক সিনিয়র কর্মকর্তা সোমবার রাতে বলেন, তারা গাজায় সম্পূর্ণ ও ব্যাপক ভিত্তিক যুদ্ধবিরতি চান। হামাস নেতা তাহের আল নুনু এএপিকে বলেন, আমরা প্রথমে পূর্ণ ও ব্যাপক ভিত্তিক যুদ্ধবিরতি নিয়ে কথা বলছি, আমরা সাময়িক অস্ত্রবিরতি নিয়ে কথা বলছি না। তিনি বলেন, যুদ্ধ বন্ধ হলে আমরা বন্দিমুক্তি সহ বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব। এর আগে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আজ সানি বলেন, তিনি বিশ্বাস করেন যে হামাস তার পূর্ণ যুদ্ধবিরতির শর্ত থেকে সরে আসবে। তিনি যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী বলে জানান। উল্লেখ্য, ইসরায়েল সুস্পষ্টভাবে এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল কোনো অবস্থাতেই স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে। কিন্তু হামাস মনে করছে বেসামরিক নাগরিকদের মুক্তি দেওয়া হলে ইসরায়েল আরও ভয়াবহভাবে আক্রমণ করবে, এমনকি তাদের বন্দী সৈন্যদের জীবনের ব্যাপারেও পরোয়া করবে না। বেশ কয়েকটি ইসরায়েলি নেটওয়ার্ক এর আগে জানায় যে প্যারিসে রোববার বন্দীদের মুক্তি নিয়ে একটি প্রস্তাবের কাঠামোর ব্যাপারে একমত প্রতিষ্ঠিত হয়েছে। সূত্র টাইমস অব ইসরায়েল, আল জাজিরা এবং অন্যান্য। ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। জর্ডানে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হয়। এ ঘটনার পর হোয়াইট হাউস সোমবার করা জবাব দেওয়ার পরিকল্পনার কথা জানায়। তবে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার দায় চাপিয়েছেন ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপর। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, বাইডেনের জবাব দেবেন, তবে যুক্তরাষ্ট্র কবে ও কোথায় হামলা চালাবে তার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। ইরবি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না, আমরা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত চাইছি না। গাজা ভূখণ্ডে ইসরায়েল ও হামাস জঙ্গিদের মধ্যে প্রায় 4 মাস ধরে চলা যুদ্ধের আবহে শনিবার রাতের হামলায় এই প্রথম জর্ডানের মাটিতে যুক্তরাষ্ট্রের সেনা নিহত হলে বলে ধারণা করা হয়। যদিও মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সৈন্যরা বহুবার গোলাগুলির সম্মুখীন হয়েছে, কংগ্রেসে কয়েকজন রিপাবলিকান সমালোচক ইরানের উপর সরাসরি আঘাত হানার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্টকে। তবে এই ধরনের হামলায় মধ্যপ্রাচ্যে দ্রুত যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে ওই হামলায় আরও 34 জন মার্কিন সেনা আহত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার দায় অস্বীকার করেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা এই মন্ত্রকের মুখপাত্র নাসের কানানির বক্তব্য উদ্ধৃত করেছে। ফিলিস্তিন জাতিকে কিভাবে সমর্থন করবে, সে দেশের মানুষদের কিভাবে রক্ষা করবে প্রতিরোধী গোষ্ঠীগুলো, তাদের সেই সিদ্ধান্তে ইরানের কোনো ভূমিকা নেই। ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। জর্ডানে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হয়। এ ঘটনার পর হোয়াইট হাউস সোমবার করা জবাব দেওয়ার পরিকল্পনার কথা জানায়। তবে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার দায় চাপিয়েছেন ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপর। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, বাইডেনের জবাব দেবেন, তবে যুক্তরাষ্ট্র কবে ও কোথায় হামলা চালাবে তার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। ইরবি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না, আমরা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত চাইছি না। গাজা ভূখণ্ডে ইসরায়েল ও হামাস জঙ্গিদের মধ্যে প্রায় 4 মাস ধরে চলা যুদ্ধের আবহে শনিবার রাতের হামলায় এই প্রথম জর্ডানের মাটিতে যুক্তরাষ্ট্রের সেনা নিহত হলে বলে ধারণা করা হয়।
যদিও মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সৈন্যরা বহুবার গোলাগুলির সম্মুখীন হয়েছে, কংগ্রেসে কয়েকজন রিপাবলিকান সমালোচক ইরানের উপর সরাসরি আঘাত হানার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্টকে। তবে এই ধরনের হামলায় মধ্যপ্রাচ্যে দ্রুত যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে ওই হামলায় আরও 34 জন মার্কিন সেনা আহত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার দায় অস্বীকার করেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা এই মন্ত্রকের মুখপাত্র নাসের কানানির বক্তব্য উদ্ধৃত করেছে। ফিলিস্তিন জাতিকে কিভাবে সমর্থন করবে, সে দেশের মানুষদের কিভাবে রক্ষা করবে প্রতিরোধী গোষ্ঠীগুলো, তাদের সেই সিদ্ধান্তে ইরানের কোনো ভূমিকা নেই। মার্কিন সেনা নিহতের ঘটনায় যা বলল ইরাকি প্রতিরোধ গোষ্ঠী। জর্ডান সিরিয়া সীমান্তের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত ও 34 জন আহত হওয়ার দায় স্বীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে পরিচিত একটি গোষ্ঠী। রবিবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলায় 3 জন নিহত, আরও 25 জন আহত হয়েছেন। এক বিবৃতিতে ইরাকের গোষ্ঠীটি বলেছে, ইরাক ও এ অঞ্চলে মার্কিন দখলদার বাহিনীকে প্রতিহত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে ইহুদি সরকারের গণহত্যার প্রতিক্রিয়ায় ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা রবিবার ভোরে ড্রোন দ্বারা আক্রমণ করেছে। এই হামলায় 4টি শত্রু ঘাঁটি, যার মধ্যে 3টি সিরিয়ার এবং 4র্থটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরে টার্গেট করা হয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের আবাসস্থলে কয়েক ডজন হামলার দায় স্বীকার করেছে এই আমব্রেলা গোষ্ঠীটি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি 1973 সালের চেয়ে বেশি বিপজ্জনক বললেন ব্লিনকেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার ওয়াশিংটনে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, আমি মনে হয় আমরা অন্তত 1973 সালের পরে এ অঞ্চলের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি এবং এর মতো বিপজ্জনক পরিস্থিতি আমরা দেখিনি, এমনকি এর আগেও নয়। জার্মানির ডিপিএ নিউজ এজেন্সি অনুসারে ব্লিনকেন বলেছেন, আমরা এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে কাজ করছি। 1973 সালে সংগঠিত যুদ্ধ ইসরায়েলিদের কাছে ইয়ম কিপুর এবং আরবদের কাছে অক্টোবর যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধটি শুরু হয়েছিল যখন মিশর এবং সিরিয়া 1967 সালের 6 দিনের যুদ্ধে তাদের হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে ইসরায়েলের উপর দ্বিমুখী আক্রমণ শুরু করে, যখন ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ দখল করে এবং সিরিয়ার গোলান মালভূমি। ইসরায়েল 1967 সালে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা সহ ঐতিহাসিক ফিলিস্তিনের বিশাল অংশ দখল করে। মিশর সিনাইয়ের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে, কিন্তু সিরিয়ার গোলান মালভূমি এখনও ইসরায়েলের দখলে রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডগুলো আজও ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। এদিকে নেতানিয়াহু সরকারের একজন সিনিয়র সদস্য বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ 10 বছর বা এমনকি একটি পুরো প্রজন্ম স্থায়ী হতে পারে। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ উচ্ছেদ হওয়া দক্ষিণ ইসরায়েলি সম্প্রদায়ের সাথে বৈঠকের সময় টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে হুমকি সম্পূর্ণভাবে অপসারণ করতে সময় লাগবে, যদিও তিনি গ্রীষ্মের মধ্যে মোটামুটি নিরাপত্তা দেখতে পাবেন বলে আশা করেন। গান্টজ ইসরায়েলি বাসিন্দাদের আরও বলেন, গাজায় হামাসের হাতে বন্দীদের দেশে ফিরিয়ে আনা ফিলিস্তিনি গোষ্ঠীকে নির্মূল করার চেয়ে অগ্রাধিকার পাবে। সংখ্যাটা আরও বেড়েছে। ইতিমধ্যে 8টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে জাতিসংঘের সংস্থা UNRWতে তাদের অনুদান স্থগিত করেছে। এই দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। আরও 2টি দেশ বলেছে যে তারা UNRWকে পর্যালোচনা করছে, তারা হলো আয়ারল্যান্ড ও নরওয়ে। সূত্র আল জাজিরা। ইউরোপীয় ইউনিয়নের কাছে ইউক্রেনের আশা। অবশেষে হাঙ্গেরির আপত্তি দূর করে ব্রাসেলস থেকে আর্থিক সহায়তা পাওয়ার আশা করছে ইউক্রেন। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন সফর করছেন, তবে ওয়াশিংটন থেকে এখনও সুখবর আসছে না। অনেক আশা ও আশ্বাস সত্ত্বেও ইউক্রেন পশ্চিমা বিশ্বের কাছ থেকে গুরুত্ব আর্থিক সহায়তা হাতে পাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মোটা অঙ্কের সহায়তার সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও রাজনৈতিক জটিলতার কারণে চূড়ান্ত অনুমোদন পাওয়া যাচ্ছে না। চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে সেই বাধা দূর হবে এমন সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। ফলে
একমাত্র হাঙ্গেরির আপত্তির কারণে যে সিদ্ধান্ত মুলতবি রাখতে হয়েছিল সেটি অবশেষে কার্যকর করা সম্ভব হবে। ফলে আগামী 4 বছরের জন্য ইউক্রেন ব্রাসেলস থেকে 5,000 কোটি ইউরো পেতে পারে। সেক্ষেত্রে রাশিয়ার হামলা প্রতিহত করতে অতি প্রয়োজনীয় গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে পারবে সে দেশ। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংঘাতের কারণে হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন প্রশ্নে যতটা সম্ভব বাধা সৃষ্টি করে আসছে, কিন্তু বাকি ইইউ সদস্যদের প্রবল চাপের মুখে তিনি সম্ভবত এবার আপত্তি তুলে নেবেন। এর পূর্বশর্ত হিসেবে তিনি সহায়তা ইইউ বাজেট থেকে আলাদা রাখার এবং প্রতি বছর মূল্যায়নের দাবি করেছেন। সেই উদ্যোগের অংশ হিসেবে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পেটার সিজায়েতো রাশিয়ায় হামলা শুরু হবার পর এই প্রথম ইউক্রেন সফরে যাচ্ছেন। সূত্র ডয়েচে ভেলে।